প্রাচ্যবিদ্যা চর্চার অন্যতম কেন্দ্র হল ডক্টর কৃষ্ণা বক্সী মেমোরিয়াল ইনস্টিটিউট। এবছর ডক্টর বক্সীর জন্মের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ডক্টর কৃষ্ণা বক্সী মেমোরিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অর্থানুকূল্যে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের আলোচনার বিষয় ছিল ধর্মধারয়তে প্রজা। এ বিষয়ে বক্তব্য রাখেন ক্যালকাটা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজ্ঞ ও বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর পবিত্র সরকার এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষা অধ্যাপিকা ডক্টর মমতা চৌধুরী রায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর পুরী প্রিয়া কুণ্ডু। এছাড়াও এদিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অথর্ববেদের অল্লোপনিষদ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর আধারিত নবায়নম, শ্রীল জীব গোস্বামীর শ্রী শ্রী যোগসার স্তোত্র টিকা ও শ্রীল রূপ গোস্বামীর শ্রী শ্রী সংক্ষেপ ভাগবতামৃতম গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। এই অধিকাংশ মানুষ যারা ধর্মের নামে আগ্রাসী হন তারা ধর্মটা কি জানেন না। আমি বহু লোককে বলেছি, আচ্ছা বলুন তো ধর্মটা কি। যারা এই হিন্দুত্ববাদীরা যারা প্রায়শই আমাকে খুব তীব্র ভাষায় আক্রমণ করেন তাদের আমি আহ্বান করেছিলাম যে আপনারা আমাকে বোঝান হিন্দু ধর্মটা কি, কাকে হিন্দু ধর্ম বলে। অধিকাংশই কিন্তু সেটা জানেন না। এখন না জানার ফলে হয় কি, আমি তো অন্তরটা জানি না, আমি আকৃতিটা বুঝি। এখন আকৃতি বুঝে লাফালাফি করতে পারে, খুব বিপদ। সেই জন্য সব ধর্মে দেখবেন যে ধর্ম আর ধর্মীয় মৌলবাদী দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। যারা আগ্রাসী তারা হচ্ছেন মৌলবাদী। মৌলবাদী মানে হচ্ছে যুক্তিহীনতা, তর্কবিহীন জীবনযাপন যারা করতে চান তারা মৌলবাদী। তা না হলে সাধারণ মানুষ ধর্ম আচরণ করবেন, যুগ যুগ থেকে ধর্ম আচরণ করছেন, কোথাও তো কোনো বিরোধ নেই। আমি প্রায়শই বলি সকলকে, আমি অন্তর থেকেই ভয়ানকভাবে ঈশ্বর বিশ্বাসহীন মানুষ, কিন্তু আমি বিশ্বাস করি না বলেই অন্য মানুষ বিশ্বাস করে তাকে আমি টেনে মেরে মারতে যাব, এটা হচ্ছে মৌলবাদী চিন্তা। সেই চিন্তাটাই আমাদের বিপদ ঘটাচ্ছে। আমি অনেককেই উদাহরণ দিই। দেখুন, শ্রীরামকৃষ্ণদেব তিনি কিন্তু ইসলাম প্র্যাকটিস করেছিলেন, তিনি খ্রিস্টিয়ানিটি প্র্যাকটিস করেছেন, তিনি হিন্দু ধর্মের একজন অত্যন্ত নিষ্ঠাবান অনুগামী। এতৎ সত্ত্বে সবকিছু করার পর তিনি বললেন যে যত মত তত পথ। তবে থাকবে বিভিন্নতা, থাকবে না এটা হয় নাকি? মানুষ বা সমাজের বৈচিত্র্য হচ্ছে বিভিন্নতা। একমুখীনতা কখনো সমাজ বিকাশে সাহায্য করে না। আজকে যারা একমুখীনতা চাইছেন তারাই আগ্রাসী হয়েছেন, তারাই বিরোধ করছেন। সুতরাং ধর্মীয় চিন্তিত সংখ্যালঘু নয়, আমি বলি চিন্তাগত দিক থেকে যারা যুক্তিবাদী তারা সংখ্যালঘু, তাদের উপরই আক্রমণ হচ্ছে, এ রাজ্যে হোক বা রাজ্যে। আর সংবাদপত্রের স্বাধীনতার ওপর যে এইভাবে কুঠারাঘাত হচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতার উপর আঘাত হবেই। এখানে সংবাদপত্র তো ভিন্ন মত প্রচার এবং প্রসারের একটি ক্ষেত্র। সুতরাং সংবাদপত্রে যদি আমার মতটা প্রকাশিত হয় তাহলে ৫ জন মানুষ তো শুনবেন, তারা ভাববেন। সংবাদপত্রের লেখনী যদি ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে কষাঘাত করেন তবে সেই সংবাদপত্রের উপর আক্রমণ হবেই। বিপদটা হচ্ছে বুঝতে হবে ধর্মীয় মৌলবাদ, বিপদটা কিন্তু ধর্ম নয়। এই মৌলিক পার্থক্যটা আমাদের অনুধাবন করতে হবে। আপনি কি মনে করছেন যে এই যে খুব খারাপ একটা পরিস্থিতির দিকে যাচ্ছে সমগ্র পৃথিবী, সমগ্র পৃথিবী খারাপ পরিবেশের দিকে যাচ্ছে, পরিস্থিতির দিকে যাচ্ছে, একথা বেশ কয়েকটি ঘটনায় মানুষের মনে উঠে আসছে। উদ্বেগ, শঙ্কা, ভবিষ্যৎ সম্বন্ধে, ভবিষ্যৎ প্রজন্ম। একদিকে আমরা বলছি সাস্টেনেবিলিটির কথা, অর্থাৎ যা কিছু করব সেটা যেন স্থায়ী হয়। যা কিছু মঙ্গল কাজ আমরা করি, কোনো প্রকল্প নিলে, পরিকল্পনা নিলে তার স্থায়িত্বের দিকটা ভাবতে হবে। কিন্তু একদিকে পরিবেশ দূষণ প্রচণ্ড হয়েছে এই সময়, এবং পরিবেশ দূষণের আসল কারণ যেখানে থাকে এই নিয়ে চর্চা পৃথিবীতে বহু কাল ধরে হচ্ছে, কিন্তু তার যে নিরাময়গুলো বলা হচ্ছে কাগজে, পেপারে, রিপোর্টে সব প্রকাশিত হচ্ছে, কিন্তু যারা কার্যকরী ব্যবস্থাটা নেবে তাদের দিক থেকে কিন্তু একটা অনভিপ্রেত এবং আরও কড়া ভাষায় হয়তো এটাকে আমাদের কন্ডেম করা উচিত, সেরকম একটা ঔদাসীন্য। যারা আসলে প্রত্যেকটা খারাপ বলো ভালো বলো সব কিছু করবার দায়িত্বটা একীভূত হয়ে যাচ্ছে শাসকের হাতে, এবং সেই শাসক যখন
ভীষণ ব্যস্ত হয়ে পড়ে তার ক্ষমতাটা যাতে টিকে থাকে এই চিন্তায়, এবং এই সাস্টেনেবিলিটি, স্থায়ী শান্তি, স্থায়ী মানুষের উন্নয়ন, এইগুলো যখন অনেক সেকেন্ডারি হয়ে যায় শাসকের কাছে, তখন কিন্তু কিছু উগ্র চিন্তা ভাবনা, উগ্র মতামত মাথাচাড়া দিয়ে শুধুমাত্র জেগে ওঠে তাই নয়, তারা এমন কয়েকটি কাজে লিপ্ত হয় যে ক্ষমতা লিপ্সু শাসক সেই কাজগুলো তাদের করবার কথা, প্রত্যেকটি দেশের সংবিধান অনুযায়ী সেটাই তাদের দায়িত্ব, কিন্তু তারা করে উঠতে পারেন না। এই যে একটা দ্বৈত ভাব, মানুষের কল্যাণের জন্য আমরা ক্ষমতায় আসছি, অথচ ক্ষমতায় থেকে আমরা মানুষের প্রকৃত কল্যাণটাকে কি বলবো এনশিওর করতে পারছি না। এই দ্বৈত ভাবের জন্য কিবা বাংলাদেশ, কিবা আমি তাও ভারতবর্ষকে কম বলবো, কিবা এমনকি এখন আমেরিকার কথাও বলা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা ভারত আমেরিকা বাদ দিয়ে যুদ্ধক্ষেত্রগুলোর দিকে তাকাও, সেই যুদ্ধক্ষেত্রে যে নৃশংস কার্যাবলী চলছে, প্রত্যেক সময় মানুষই সেখানে, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, শিশু, সবাই কিন্তু সেখানে মানে নিষ্ঠুর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অনাহারে, অর্ধাহারে, অসুস্থ শরীরে এবং মৃত্যুবরণ করছে, সেই অবধি যাচ্ছে। এই উত্তাল অবস্থাটা পৃথিবীর, এই উত্তাল অবস্থায় বহু পৃথিবীতে যে কজন মানুষের জন্য আমরা যদি বা বলি উত্তাল অবস্থা হচ্ছে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপ্রিয় মানুষ আছে। তাহলে এখানে কোথায় দ্বন্দ্বটা? এই যে জটিলতাটা তৈরি হচ্ছে, অধিকাংশ মানুষের যেটা আশা, আকাঙ্ক্ষা, অধিকার, সেটা একেবারেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে, অথচ কিছু আমরা করতে পারছি। আমি তো এই যে গ্রন্থগুলো প্রকাশিত হবে তাতে যদি আমার কিছু দায়িত্ব থাকে, সে দায়িত্ব পালনের যোগ্য নই। এই কারণে যে আমার প্রাচীন ভারতীয় সংস্কৃত সাহিত্যে অধিকার খুব কম। পড়েছি সাধারণভাবে, ইতিহাস পড়েছি, কিন্তু ভাষাটা তো পড়েছি, এমনভাবে অধিগত করিনি। আর তার শাস্ত্র সম্বন্ধে তো আমার জ্ঞান খুব কম, ফলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যে বিষয়টি আজকে আলোচনা, ধর্ম ধারয়তি প্রজা, সে বিষয়টির সম্বন্ধে আমার যোগ্যতা আরো কম। এই কারণে খানিকটা স্বনির্বাচিত অযোগ্যতা, সেটা হলো যে আমি নাস্তিক মানুষ। প্রচলিত অর্থে ধর্ম যাকে বলে, আমি সেই ধর্ম মানি না, কোনো ধর্মই নয়। আমি মনে করি মানবতা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, এবং মানুষ শুধু মানুষের জন্যে কাজ করবে, এটা যেমন বড় কথা। আমি খানিকটা রবীন্দ্রনাথকে মানি, এক হিসেবে গুরুদেব কথাটা তো চালু হয়ে গেছে। গুরুদেব, আমি সাহিত্যের পথ দিয়ে, কবিতা বা গান সংস্কৃতির পথ দিয়ে আমি একটা আধ্যাত্মিকতার মতো কিছু বোঝবার চেষ্টা করি। দেবদেবী আমার জগতে নেই, আমার বিশ্বাসের জগতে নেই, ঈশ্বরও আমার বিশ্বাসের জগতে নেই। তাহলে কি আছে? আছে মানুষেরা, সব রকমের মানুষ, যাদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই, ধর্মের বিচ্ছেদ নেই, জাতের বিচ্ছেদ নেই, অর্থের বিচ্ছেদ নেই, মানুষ অস্তিত্ব, মানব অস্তিত্ব। এবং এই মানব অস্তিত্বের প্রতি আমার কি মনোভঙ্গি, তা হচ্ছে ভালোবাসা। রবীন্দ্রনাথের ওই একটা গান আছে, সেই থেকে তৈরি, যে আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে। কোথাও একটা প্রেম, ভালোবাসার বার্তা পৃথিবীতে আছে। আমি এই প্রেমটা থেকে উৎসাহিত হলো আমি জানি না, এটা আমার ধারণা বাস্তব জগৎ থেকে উৎসাহিত। কারণ মানুষ
নিজেকে একদম অস্তিত্বের প্রথম থেকেই ভেবেছে যে আমাদের একসঙ্গে বাঁচতে হবে। ঝগড়াঝাঁটি মারামারি সব হয়েছে, কিন্তু মানুষ সমাজবদ্ধ হয়েছে, তারা পরিবার গঠন করেছে, সমাজ গঠন করেছে। এর মূলে যে সত্যটা ছিল তা হল একসঙ্গে বাঁচতে হবে। কাজেই ওই গানের মাঝখানে আছে যে মায়েরা কুড়িয়ে নিল ছেলের মুখে, ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে। মা সন্তান এই বন্ধন থেকে আস্তে আস্তে মানুষের বন্ধনটা তৈরি হয়েছে। কিন্তু তারও আগে রবীন্দ্রনাথ মানুষের বাইরেও যে অন্য কিছুর অস্তিত্ব আছে, অলৌকিক কিছু না, ধরণী ধরে নিল আপন মাথায়, এই পৃথিবী এই প্রেমকে গ্রহণ করল, গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ফুলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল এঁকে। অর্থাৎ আজকের দিনে যে ধারণাটা ছড়িয়ে যাচ্ছে যে মানুষ শুধু পৃথিবীতে একা আসেনি, একা থাকে না, মানুষের চারপাশে অনেক প্রাণী আছে, প্রকৃতি আছে, গাছপালা আছে, এমনকি জড় প্রকৃতি, সমস্ত কিছু মানুষের ভালোবাসা, মানুষের পরিচর্যা প্রার্থনা করে। এনভায়রনমেন্টালিস্টরা বলেন সে কথা আমাদের, এবং কবিরাও বলেন, কবিরা তার আগে থেকেই, রবীন্দ্রনাথের আগে থেকেই রোমান্টিক কবিরা প্রকৃতির কথা বলছেন। কাজেই এই যে বড় অস্তিত্বটা, এই বড় অস্তিত্বটার কথাই আমি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী আমি অনুভব করবার চেষ্টা করি, এবং জানি না কতটা পারি, কিন্তু কিছু কিছু কাজ করবার চেষ্টা করি। মানুষের হয়ে কিছু কাজ, পশু পাখিদের হয়ে হয়তো ছাদে একটু জল রাখলাম, পাখিদের একটু খাওয়ালাম, গাছপালার পরিচর্যা। আমার স্ত্রী গাছপালার শখ ছিল খুব বেশি, তিনি অনেক গাছ লাগিয়েছিলেন, আমি তার একটু পরিচর্যা করলাম। এইভাবে নিজেকে একটু বিস্তার করবার চেষ্টা করলাম। ইউরোপের রেনেসাঁসে মানুষকে সকলের ওপরে রাখা হয়েছে। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এটা একজন গ্রিক দার্শনিকের কথা। কিন্তু ইউরোপের রেনেসাঁসে মানুষকে সবচেয়ে উঁচু জায়গায় রাখা হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে যে মানুষেরও ভাববার সময় এসছে, সে সব কিছুর ওপর প্রভুত্ব করবে কি না, ডমিনেট করবে কি না, অন্যদের কথা ভাববে কি না, অন্য প্রাণীদের কথা, বৃক্ষলতার কথা। কারণ পৃথিবী তাকে বোঝাবার চেষ্টা করছেই। নানা জায়গায় সুনামি হচ্ছে, হিমালয়ের ধস নামছে, এ থেকে পৃথিবীও তাকে মানুষ ইঙ্গিত দিচ্ছে যে দেখো তুমি একা নও, তোমাকে বাঁচতে হবে এই পৃথিবীর জড় প্রকৃতির সঙ্গে, জীব প্রকৃতির সঙ্গে। জীব প্রকৃতির মধ্যে পশু পাখি আছে, আছে প্রকৃতি। এইরকম একটা উপলব্ধি, তাকে আধ্যাত্মিক বলি বা পার্থিব বলি, এর মধ্যে আমি বাস করবার চেষ্টা করছি। আর কদিন করতে পারবো জানি না, আমারও সময় শেষ হয়ে এসেছে, কিন্তু এর মধ্যেই আমি বাস করবার চেষ্টা করছি। এইটুকু কথা আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম, নিজের কথা। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, আর সত্যিই কিছু বলার থাকে না। স্যারের সঙ্গে আমার পরিচয়, চাক্ষুষ পরিচয়, মিডিয়ার সুবাদে নয়, আজকে প্রথম। আমার মা রবীন্দ্রভারতীর সঙ্গে যুক্ত ছিলেন, সে কারণে স্যারের খুব স্নেহের মানে কি বলবো ছত্রছায়াটা তিনি পেয়েছিলেন। তার অন্তর্ঘন স্নেহাশিস পাওয়ার সুযোগ আমার মায়ের হয়েছিল, এবং মায়ের কাছেই গল্প শোনা। মা এবং বাবাও স্যারের বাড়িতে গেছেন, সে গল্প শুনেছি ছোট্টবেলা থেকে, কিন্তু কখনো এইভাবে সরাসরি চাক্ষুষ পরিচয় যে এভাবে হবে মায়ের 75 বছর জন্মকে কেন্দ্র করে, এটা আমি সত্যিই কখনো ভাবিনি। তো সেই বিদ্যা বংশ, তো যাই হোক, তো সবকিছু মিলিয়ে হয়তো অনেকটা নস্টালজিক হয়ে গেলাম। রবীন্দ্রভারতী, মা, পবিত্র স্যার, সব ব্যাপারটা মিলিয়ে মিশিয়ে। কিন্তু যাই হোক, মানে সত্যি কিছু কি বলবো, মানে অনির্বচনীয় বিষয়টা অনুভববেদ্য এক কথায়। তো আর
একটা বিশাল সমুদ্রের মতো। মানে পবিত্র স্যার বাংলা সাহিত্য ভাষাতত্ত্বের দুনিয়ায়, এবার স্যারের বিদ্যা দদাতি বিনয়ম স্যার সঙ্গে সঙ্গে বারণ করছেন খবরদার বলো না। তো সেই যেমন কালিদাস বলেছিলেন কসূর্য দ্রভু বংশ কচাল্প বিষয়ামতে তিতির সুদুস্তরং মহা দুরূপিনাস্মি সাগরম। তা আমার স্যারকে ব্যাখ্যা না করাটা একদিক দিয়ে ভালো, কারণ আমি ব্যাখ্যা করে উঠতে পারবো না। সেদিক থেকে স্যার যে বারণ করছেন তার বিনয়ের জায়গা থেকে আমাকে একদিক থেকে বাঁচিয়ে দিচ্ছেন, কারণ আমি সত্যি মানে ব্যাখ্যা করাটা আমার কাছেই ব্যাখ্যাতীত।